নমস্কার। আজকের আলোচনাটা প্রাচীন ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। আমাদের কাছে একটা বেশ বিস্তারিত নোট আছে। আমরা চেষ্টা করব ওই নোটের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং দিকগুলো তুলে ধরতে। হ্যাঁ, ঠিক। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু শুধু ভারতের জন্য না, বিশ্ব শিক্ষার ইতিহাসেও খুব গুরুত্বপূর্ণ। একদম। ছোট ছোট গুরুকুল থেকে শুরু করে একেবারে বিশাল মাপের বিশ্ববিদ্যালয়। বিশাল বিস্তার ছিল। তো শুরু করা যাক একেবারে প্রাচীন একটা উদাহরণ দিয়ে, তক্ষশিলা। হ্যাঁ, তক্ষশিলা। এখনকার পাকিস্তানে, তাই না? পাঞ্জাব প্রদেশে। ঠিক। ভাবা যায় খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক। কত পুরনো! শুধু প্রাচীন বললে ভুল হবে। এর প্রভাবও তো ছিল বিরাট। অবশ্যই। তক্ষশিলা মানে শুধু সময়ের হিসাবে পুরনো নয়, এর পড়ার বিষয়গুলোও দেখুন। শুধু যে বেদ বা ধর্মশাস্ত্র পড়ানো হতো তা নয়, আয়ুর্বেদ ছিল, শল্যচিকিৎসা, চিকিৎসাশাস্ত্র। হ্যাঁ, অর্থনীতি, রাজনীতি, দর্শন, ভাষা, অনেক কিছুই। আর বিখ্যাত শিক্ষক, ধরুন আচার্য চাণক্য। কৌটিল্য, তিনি এখানেই পড়াতেন। হ্যাঁ, এখানেই শিক্ষাদান করতেন। এর খ্যাতি এতটাই ছড়িয়েছিল যে দেশের বাইরে থেকেও ছাত্ররা আসত। যেমন কোথা থেকে? ধরুন মধ্য এশিয়া, চীন, এসব জায়গা থেকেও শিক্ষার্থীরা আসত। এটা আসলে তখনকার পৃথিবীর সেরা জ্ঞানকেন্দ্রগুলোর একটা ছিল। দারুণ। আচ্ছা, তক্ষশিলার এই প্রাচীন ঐতিহ্যের পর যদি একটু পরের সময়ের দিকে দেখি, নালন্দা। হ্যাঁ, নালন্দা, বিহারে ৫ম শতকে গুপ্তযুগের শুরু। আর চলেছিল প্রায় ৮০০ বছর, তাই না? একদম। প্রায় ৮০০ বছর ধরে জ্ঞানচর্চার একটা অসাধারণ কেন্দ্র ছিল নালন্দা। নালন্দা কিন্তু সত্যিই একটা যাকে বলে বিস্ময়কর ব্যাপার ছিল। বিশ্বের প্রথম পরিকল্পিত আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোর একটা বলা যায়। প্রায় ১০,০০০ ছাত্র আর ২,০০০ শিক্ষক। হ্যাঁ, বিশাল ব্যাপার ভাবা যায়। আর সেখানে শুধু বৌদ্ধ দর্শন নয়, হিনজান মহাযান তো ছিলই, তার সাথে ব্যাকরণ, যুক্তিবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, এমনকি শিল্পকলাও। সবকিছু। সত্যি একটা মাল্টিডিসিপ্লিনারি হাব ছিল বলতে গেলে। একদম তাই। বহুমুখী জ্ঞানচর্চার কেন্দ্র। আর ওই যে বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েনসাং, ইচিং, তারাও তো এখানেই পড়াশোনা করেছিলেন। ঠিক। তাদের লেখা থেকেই তো আমরা নালন্দা সম্বন্ধে এত বিস্তারিত জানতে পারি। তাদের লেখাগুলো তো খুব গুরুত্বপূর্ণ সোর্স তাহলে। অত্যন্ত মূল্যবান। নালন্দার গঠন, সিলেবাস, তখনকার বৌদ্ধিক পরিবেশ সব বোঝার জন্য। কিন্তু খুব দুঃখের বিষয় হল দ্বাদশ শতকে বাইরের আক্রমণে নালন্দা ধ্বংস হয়ে যায়। আহা, এটা জ্ঞানের জগতে একটা অপূরণীয় ক্ষতি ছিল নিশ্চয়ই। ভীষণ বড় ক্ষতি। একই রকম দুঃখজনক পরিণতি কি বিক্রমশিলারও হয়েছিল? ওটা তো পাল রাজা ধর্মপাল তৈরি করেছিলেন, তাই না? ৮ম বা ৯ম শতকে। হ্যাঁ, বিক্রমশিলাও বিহারে, ভাগলপুরের কাছে। পাল রাজাদের খুব বড় পৃষ্ঠপোষকতা ছিল এর পেছনে। আর নালন্দার পরেই এর গুরুত্ব ধরা হতো। এর আবার একটা বিশেষত্ব ছিল। ও, সেটা কি? নালন্দার সাথে কোথায় আলাদা ছিল? বিক্রমশিলার মূল ফোকাসটা ছিল তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বা বজ্রযান চর্চার ওপর। এটা ছিল বজ্রযান চর্চার প্রধান কেন্দ্র। এখানে প্রায় ১০০র বেশি আচার্য ছিলেন আর ছাত্রসংখ্যাও ১,০০০-এর কাছাকাছি। আচ্ছা, নালন্দা যেমন অনেক কিছু নিয়েছিল, বিক্রমশিলা ছিল আরও স্পেশালাইজড, তাই তো? বজ্রযানের জন্য। ঠিক তাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নালন্দার মতোই এটাও তুর্কি আক্রমণে ধ্বংস হয়ে যায়। এই বড় ৩টে বিশ্ববিদ্যালয় ছাড়াও তো নিশ্চয়ই আরও কেন্দ্র ছিল, যেমন ওদন্তপুরী বা বলভীর নাম শোনা যায়। হ্যাঁ, ওদন্তপুরীও বিহারেই ছিল, পাল যুগেই তৈরি। কেউ কেউ তো বলেন এটা নালন্দার প্রতিদ্বন্দ্বী ছিল। আর বলভি ছিল পশ্চিমে, গুজরাটে। ওখানে আবার শুধু ধর্মীয় শিক্ষা নয়, জাগতিক বিষয় যাকে বলে সেকুলার পড়াশোনা, সেটারও বেশ গুরুত্ব ছিল। আর এই বড় কেন্দ্রগুলোতে আসার আগে ছাত্ররা কোথায় পড়ত? গুরুকুল ব্যবস্থাটার ভূমিকা কি ছিল? সাধারণত ছাত্ররা গুরুকুলে তাদের প্রাথমিক আর মধ্য শিক্ষাটা শেষ করত। গুরুকুলগুলোই ছিল এই উচ্চ শিক্ষার ভিত। আচ্ছা, তাহলে এই প্রাচীন শিক্ষা ব্যবস্থাগুলোর কিছু কমন বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, যেমন ধর্ম আর দর্শনের উপর একটা জোর ছিল। কোন দর্শন, এসবও শেখানো হতো। আর শেখার পদ্ধতিটা কেমন ছিল? শুধু লেকচার? না, বিতর্ক, আলোচনা, প্রশ্নোত্তরের মাধ্যমে শেখার ওপর খুব জোর দেওয়া হতো। জ্ঞানচর্চা যা খুব জীবন্ত ছিল। ইন্টারঅ্যাক্টিভ ছিল বেশ। হ্যাঁ, আর এই কেন্দ্রগুলো আন্তর্জাতিক মানের ছিল। তাই তো দূর দূর থেকে শিক্ষার্থীরা আসত।
শৃঙ্খলা আর নৈতিক আচরণের শিক্ষাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল। সব মিলিয়ে বলা যায় প্রাচীন ভারতের এই উচ্চশিক্ষা কেন্দ্রগুলো ছিল জ্ঞান তৈরি, সংরক্ষণ আর সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার এক দারুণ প্ল্যাটফর্ম। ঠিক, এরাই হয়তো ভারতকে একসময় বিশ্বগুরু হিসেবে পরিচিতি পেতে সাহায্য করেছিল। নিঃসন্দেহে। এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। বলুন। আচ্ছা, সেই প্রাচীন শিক্ষা ব্যবস্থার কোন নীতি বা আদর্শগুলো আজকের যুগেও প্রাসঙ্গিক হতে পারে? যেমন ধরুন, ওই যে বিতর্ক আর আলোচনার মাধ্যমে শেখা কিংবা নৈতিক শিক্ষার উপর জোর দেওয়া, এগুলো কি আমাদের এখনকার শিক্ষা ব্যবস্থাকে আরও ভালো করতে পারে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে, তাই না? অবশ্যই, এটা একটা খুব ভালো প্রশ্ন। ভাবনার খোরাক রইল। আজকের আলোচনাটা ভারতের স্বাধীনতার পরের সময়ের, মানে উচ্চশিক্ষা আর গবেষণার যে বিবর্তন, সেটা নিয়ে। ১৯৪৭ সালে তো হাতে গোনা কয়েকটা বিশ্ববিদ্যালয় ছিল। সেখান থেকে আজকের এই বিশাল পরিকাঠামো, এই পুরো যাত্রাটা কেমন ছিল? হ্যাঁ, মানে কোন নীতিগুলো পথ দেখিয়েছে আর এখনকার চ্যালেঞ্জগুলোই বাকি, সেই নিয়ে কথা বলা যাক। ঠিক, আমাদের হাতে কিছু একাডেমিক নোটস, রিসার্চ পেপার আর প্রেজেন্টেশন স্লাইড আছে, যা থেকে একটা ধারণা পাওয়া যায়। একদম। আর শুরুটা ভাবলেই কিন্তু অবাক লাগে। ১৯৫০ সালে মাত্র ২০টা বিশ্ববিদ্যালয় আর ৫০০র মতো কলেজ। মাত্র। হ্যাঁ, আর আজ সংখ্যাটা ১,০০০-এর বেশি বিশ্ববিদ্যালয় আর প্রায় ৪২,০০০ কলেজ। মানে এই যে বিপুল একটা বিস্তার, এর পেছনের গল্পটা, মূল নীতিগুলো, এগুলো বোঝা খুব দরকার। তাহলে একদম গোড়া থেকে শুরু করি। স্বাধীনতার ঠিক পরেই তো শিক্ষার মানোন্নয়নের একটা তাগিদ তৈরি হয়েছিল, তাই না? রাধাকৃষ্ণন কমিশন, মানে ১৯৪৮-৪৯ সালের। ওটা কি সেই ভাবনারই প্রথম ধাপ ছিল? একদম তাই। এই কমিশনের একটা বড় সুপারিশই ছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি তৈরি করা, হ্যাঁ, ইউজিসি। যেটা ১৯৫৩ সালে স্থাপিত হয়। হ্যাঁ। আর ১৯৫৬ থেকে একটা বিধিবদ্ধ সংস্থা হিসেবে কাজ শুরু করে। এর আসল কাজটা ছিল বলতে গেলে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা সমন্বয় রাখা, তাদের ফান্ডিং করা আর শিক্ষার একটা ন্যূনতম মান সেটা বজায় রাখা। কিন্তু মান বজায় রাখার ব্যাপারটা কি সত্যিই হয়েছে? মানে বিতর্ক তো আছেই। হ্যাঁ, বিতর্ক তো অবশ্যই আছে। ইউজিসি তার লক্ষ্য পূরণে কতটা সফল তা নিয়ে নানা মত। আচ্ছা, আর শিক্ষার বিস্তার, সংখ্যাগুলো বলছিলেন বেশ চমকপ্রদ কিন্তু। হ্যাঁ, যেমন ধরো সাক্ষরতার হার ১৯৫১ সালে ছিল মাত্র ১৯.৩%। সেটা ২০০১ সালে বেড়ে দাঁড়ালো ৬৫.৪%। অনেকটা উন্নতি। অবশ্যই। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে মোট তালিকাভুক্তি অনুপাত মানে জিইআর, হ্যাঁ, জিইআর। সেটা বেড়ে ২৭% ছাড়িয়েছে আইএসএচির ১৯-২০ রিপোর্ট অনুযায়ী। তবে এটাও ঠিক, আন্তর্জাতিক গড়ের তুলনায় আমরা এখনও বেশ পিছিয়ে। আর কারিগরি শিক্ষা, আইটিআই, পলিটেকনিক। সেদিকেও জোর দেওয়া হয়েছিল, দক্ষ মানব সম্পদ তো গড়তে হবে, তাই আইটিআই, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কলেজ এগুলো স্থাপন করা হয়েছে। নারী শিক্ষার বিষয়টা কেমন ছিল? অগ্রাধিকার কি দেওয়া হয়েছিল? হ্যাঁ, নারী শিক্ষাকে বরাবরই গুরুত্ব দেওয়া হয়েছে, অন্তত নীতিগতভাবে। মেয়েদের জন্য আলাদা স্কুল কলেজ তৈরি হয়েছে। অনেক রাজ্যে তো বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত টিউশন ফিও লাগে না। ফল কতটা দেখা গেছে? ফল তো দেখা গেছে। ২০০১ সালের সেন্সাসেই মহিলাদের সাক্ষরতার হার ছিল ৫২%, পুরুষদের প্রায় ৭৬%। মানে অগ্রগতি হয়েছে, কিন্তু ব্যবধানটাও দেখুন। হ্যাঁ, ব্যবধানটা বেশ বড়। শুধু সাক্ষরতা নয়, উচ্চশিক্ষায় বা কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ এখনও একটা বড় চ্যালেঞ্জ, বুঝলেন তো? এরপর এলো কোঠারি কমিশন, ১৯৬৪-৬৬। এর প্রভাব কেমন ছিল? কোঠারি কমিশনের সুপারিশগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। যেমন সবার জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা, ত্রিভাষা সূত্র, শিক্ষাগত সুযোগে সমতা, এসব। এই কমিশনের রিপোর্টের ভিত্তিতেই তো প্রথম জাতীয় শিক্ষানীতি, মানে এনইপি ১৯৬৮ তৈরি হয়। একদম। আর এই এনইপি ১৯৬৮-এই প্রথমবার শিক্ষার জন্য জিডিপির ৬% ব্যয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়। যদিও সেই লক্ষ্য আজও পূরণ হয়নি। না, হয়নি। এখনকার হিসেব দেখলে ৩.১%-এর আশেপাশে। আর ওই বিখ্যাত 10+2+3 কাঠামো, সেটাও এনইপি ১৯৬৮-এর অবদান। এরপর এলো এনইপি 2086। সময়ের সাথে নতুন চ্যালেঞ্জ, তাই নতুন নীতি। 86 এর নীতিতে কি নতুন ছিল? এই নীতিতে মুক্ত বিশ্ববিদ্যালয়ের, যেমন ধরুন ইগনৌ বা নবোদয় বিদ্যালয় স্থাপনের মতো উদ্যোগ নেওয়া হয়।
এগুলো শিক্ষার সুযোগ বাড়াতে খুব সাহায্য করেছে। আর অপারেশন ব্ল্যাকবোর্ড? হ্যাঁ, সেটাও। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য আর বৃত্তিমূলক শিক্ষাকে পাঠ্যক্রমে ঢোকানোর উপরও জোর দেওয়া হয়েছিল। আর একদম রিসেন্টলি এনইপি 2020, এটাকে তো একটা বড়সড় বদলের চেষ্টা বলা হচ্ছে। এর মূল দিকগুলো কি কি? নেপ 2020 আসলে পুরো সিস্টেমটাকে আরও ফ্লেক্সিবল, ইন্টিগ্রেটেড আর মাল্টিডিসিপ্লিনারি করার চেষ্টা। যেমন স্কুলের জন্য নতুন 5+3+3+4 কাঠামো, হ্যাঁ, এটা শুনেছি। উচ্চশিক্ষায় 2035 এর মধ্যে GER 50% করার একটা বিশাল লক্ষ্য আছে। একটাই রেগুলেটরি বডি HECI বা হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া তৈরির প্রস্তাব, গবেষণার জন্য ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন NRF। NRF এর লক্ষ্য কি? মূলত গবেষণার সংস্কৃতিকে আরও জোরদার করা, ফান্ডিং বাড়ানো আর ছাত্রছাত্রীদের জন্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ABC, মানে বিভিন্ন জায়গা থেকে পাওয়া ক্রেডিট জমা রাখা যাবে। আর মাল্টিপল এন্ট্রি এক্সিট? হ্যাঁ, সেটাও। মানে স্নাতক স্তরে কেউ চাইলে মাঝপথে সার্টিফিকেট বা ডিপ্লোমা নিয়ে বেরোতে পারবে, আবার পরে ফিরে এসে কোর্স শেষ করতে পারবে। এই নমনীয়তা আনার চেষ্টা আর কি। শিক্ষার পাশাপাশি গবেষণার দিকেও তো নজর দেওয়া হয়েছে। IIT, IIMs, IISc মতো প্রতিষ্ঠান তো আছেই। অবশ্যই এগুলো তো উৎকর্ষ কেন্দ্র বা সেন্টার্স অফ এক্সেলেন্স। উচ্চমানের প্রতিভা তৈরিতে এদের ভূমিকা বিরাট। পাশাপাশি CSIR, ISRO, ICAR, ICMR, DRDO, বার্কের মতো গবেষণা সংস্থাগুলোও কিন্তু দারুণ কাজ করছে। হ্যাঁ, ইসরোর সাফল্য তো আমরা দেখছি। ঠিক, মহাকাশ থেকে কৃষি, প্রতিরক্ষা সবেকেই এদের অবদান আছে। এত কিছুর পরেও চ্যালেঞ্জ তো কম নয়। সবচেয়ে বড় চিন্তা কি গুণমান নিয়ে? একদম, এটাই বোধহয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অজস্র প্রতিষ্ঠান, বিশেষ করে অনেক বেসরকারি কলেজ ন্যূনতম মানটাই বজায় রাখতে পারছে না। কারণটা কি? অনেক কারণ। যোগ্য শিক্ষকের অভাব একটা বড় সমস্যা, প্রচুর শূন্যপদ, পাঠ্যক্রম অনেক সময় পুরনো, বাজারের চাহিদার সাথে মেলে না। আর সুযোগের সমতা বা ইকুইটি? সেখানে কি অবস্থা? সেটাও একটা বিরাট সমস্যা। কাগজে কলমে অনেক কিছু থাকলেও বাস্তবে SC/ST, বিশেষ করে ST মহিলাদের মধ্যে GR এখনও বেশ কম। গ্রামের সঙ্গে শহরের তফাৎটাও প্রকট। এটা শুধু শিক্ষার সুযোগের অভাব নয়, এটা সামাজিক অর্থনৈতিক অগ্রগতির পথেও বাধা। অর্থায়ন নিয়েও তো বলছিলেন। হ্যাঁ, সেই 6% GDPর লক্ষ্য তো পূরণ হয়নি, এখন প্রায় 3.1%। গবেষণায় বরাদ্দ আরও কম, GDPর মাত্র 0.607%। উন্নত দেশগুলোর তুলনায় এটা কিছুই না। ফলে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই মার খাচ্ছে। একদম। বেসরকারীকরণের প্রভাব, একদিকে খরচ বাড়ছে, অন্যদিকে মানের সঙ্গে আপোষ হচ্ছে অনেক ক্ষেত্রে, আর রাজনৈতিক প্রভাবের বিষয়টাও তো আছেই। ঠিক। তাহলে মোদ্দা কথা হলো, পরিমাণগত বিস্তার অনেক হয়েছে, নীতিও আধুনিক হয়েছে, কিন্তু গুণমান, সমতা, অর্থায়ন আর গবেষণার মান, এগুলো বড় চ্যালেঞ্জ। সেটুকুই। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাই এখন আসল কাজ। তাহলে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে নতুন জাতীয় শিক্ষানীতি 2020-তে মাল্টিপল এন্ট্রি এক্সিট বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের মতো নমনীয় ব্যবস্থার কথা বলা হচ্ছে, এগুলোকে সত্যি ভারতের উচ্চশিক্ষার এই দীর্ঘদিনের সমস্যাগুলো, মানে গুণমান বা আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো সমাধান আনতে পারবে, নাকি এগুলো প্রয়োগ করতে গিয়ে আরও নতুন জটিলতা তৈরি হবে? এটা নিয়ে ভাবা যেতে পারে। আজ আমরা ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করব। মানে সেই প্রাচীনকাল থেকে শুরু করে আজকের দিনের যে বিভিন্ন ধারা, সেগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, ঠিক। আমাদের হাতে কিছু তথ্যসূত্রও আছে। প্রাচীন ভারতের শিক্ষা, স্বাধীনতার পর তার বিবর্তন, আর এখনকার যে বিভিন্ন পদ্ধতি, প্রাচ্য, প্রথাগত, অপ্রথাগত, এই সব নিয়ে। মূল লক্ষ্যটা হলো এই পুরো যাত্রাপথটা, মানে গুরুকুল থেকে আজকের বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সেটাকে একটু ধরার চেষ্টা করা। আর এই যে বিভিন্ন ধারা, এদের মূল বৈশিষ্ট্যগুলো কি, পার্থক্যগুলো কোথায়, সেগুলো একটু খতিয়ে দেখা। কি বলেন, শুরু করা যাক? অবশ্যই, অবশ্যই। দেখুন, প্রাচীন ভারতের শিক্ষার ব্যাপারটা কিন্তু শুধু বই পড়া বা তথ্য জোগাড় করা ছিল না। এর কেন্দ্রে ছিল জ্ঞান, প্রজ্ঞা আর সত্যের খোঁজ। আচ্ছা। দুটো মূল ধারার কথা বলা হতো। একটা হলো পরাবিদ্যা, মানে যা আমাদের ভেতরের জ্ঞান বা আধ্যাত্মিক চেতনার উন্নতি ঘটায়। ইন্টারেস্টিং। আর দ্বিতীয়টা হলো অপরাবিদ্যা। এটা হলো গিয়ে জাগতিক বিষয়, মানে ধরুন বিজ্ঞান, গণিত,
রাষ্ট্রনীতি এইসব এই দুটো মিলিয়েই কিন্তু পূর্ণাঙ্গ শিক্ষার ধারণাটা তৈরি হয়েছিল। বাহ, মানে শুধু বাইরের জ্ঞান নয়, নিজেকে জানার শিক্ষাও সমান জরুরি ছিল তখন। দারুণ তো। আর গুরুকুল ব্যবস্থা, সেটা তো খুব পরিচিত একটা নাম। হ্যাঁ, গুরুকুল ছিল শিক্ষার একেবারে ভিত্তি। বিদ্যারম্ভ হতো ছোটবেলায়, ধরুন 5 বছর বয়সে। তারপর উপনয়ন, এটাকে বলা যেতে পারে আনুষ্ঠানিক শিক্ষার শুরু। এরপর ছাত্রকে দ্বিজ বলা হতো, মানে দ্বিতীয় জন্ম আর কি। ও আচ্ছা। এরপর ছাত্র গুরুগৃহে যেত, প্রায় 12 বছর থাকত। আর শিক্ষার প্রক্রিয়াটা দেখুন, সেটাও খুব গভীর ছিল। শুধু শুনে মনে রাখা নয়, 3টে ধাপ ছিল। শ্রবণ, মানে খুব মন দিয়ে শোনা। হ্যাঁ। তারপর মনন, মানে যা শুনল সেটা নিয়ে গভীরভাবে ভাবা, প্রশ্ন করা, বিশ্লেষণ করা, যাকে আমরা এখন ক্রিটিক্যাল থিঙ্কিং বলি আর কি। ঠিক ঠিক। আর সবশেষে হলো নিদিধ্যাসন, মানে ওই যে জ্ঞানটা অর্জন করল, যে সত্যটা বুঝল, সেটাকে নিজের জীবনে উপলব্ধি করা, প্রয়োগ করা। এটা কিন্তু শুধু মুখস্থ করে পরীক্ষায় পাশ করার থেকে অনেক অনেক গভীর। তার মানে মনন আর নিদিধ্যাসন, এই দুটো জিনিসের উপর সেই সময়েও এত জোর দেওয়া হতো। আচ্ছা, আর ভাষা বা ধরুন নারী শিক্ষার ব্যাপারটা কেমন ছিল? গার্গী, মৈত্রী, এদের কথা তো আমরা জানি। হ্যাঁ, ভাষা মূলত সংস্কৃতই ছিল বৈদিক যুগে। পরে বৌদ্ধ আর জৈন ধর্মের প্রভাবে পালি, প্রাকৃত এই ভাষাগুলোর ব্যবহার বাড়ে। আর নারী শিক্ষার যথেষ্ট ভালো ব্যবস্থা ছিল। গার্গী বা মৈত্রী শুধু ব্যতিক্রমী নন, তারা কিন্তু সেই সময়েও শাস্ত্র নিয়ে তর্ক বিতর্কে অংশ নিতেন। সত্যি? দুরকম শিক্ষিত নারীর কথা পাওয়া যায়। একদল শ্রদ্ধেয় বাবাহা, যারা হয়তো বিয়ে পর্যন্ত পড়াশোনা করতেন, আর আরেক দল ব্রহ্মবাদিনী, যারা আজীবন জ্ঞান চর্চা করতেন। অসাধারণ ভাবা যায়। আর ওই যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, তক্ষশিলা, নালন্দা, এগুলোর কথা ভাবলে তো অবাক লাগে। নালন্দার লাইব্রেরিটার কথা যেমন শোনা যায়, ধর্মগঞ্জ। তক্ষশিলা তো সম্ভবত সবচেয়ে পুরনো কেন্দ্রগুলোর একটা। কৌটিল্য, পাণিনি, কত বিখ্যাত পণ্ডিত ছিলেন সেখানে। আর নালন্দা তো ছিল একটা আন্তর্জাতিক মানের আবাসিক বিশ্ববিদ্যালয়। ওই ধর্মগঞ্জ লাইব্রেরি তো ছিল জ্ঞানের ভাণ্ডার। হিউয়েনস্যাংয়ের মতো কত বিদেশি পর্যটক সেখানে আসতেন জ্ঞান লাভের জন্য। বখতিয়ার খলজির হাতে এর ধ্বংস হওয়াটা যে কি বিশাল ক্ষতি ছিল, শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের জ্ঞানচর্চার ইতিহাসে। খুবই দুঃখজনক। এছাড়াও বিক্রমশিলা, বাল্ভি, এই কেন্দ্রগুলোও খুব গুরুত্বপূর্ণ ছিল। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় আবার নির্বাণ লাভ, অষ্টাঙ্গিক মার্গ এইসবের ওপর জোর দেওয়া হতো। এত দীর্ঘ একটা পরম্পরা চলার পর ব্রিটিশরা যখন এলো, তারা তো শিক্ষা ব্যবস্থায় একটা বড় পরিবর্তন আনলো, তাই না? যেমন ধরুন শ্রীরামপুর কলেজ বা রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর কলকাতা, বোম্বে, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, অবশ্যই একটা বড়সড় পরিবর্তন। ব্রিটিশ আমলে আধুনিক পাশ্চাত্য শিক্ষার মডেলটা চালু হলো। এর মূল লক্ষ্যটা অবশ্য পাল্টে গেল খানিকটা, মানে প্রশাসনিক কাজ বা নতুন অর্থনীতির জন্য লোক তৈরি করা। হ্যাঁ, প্রায়োগিক দিকটার উপর জোর বাড়ল। ঠিক। প্রাচীন ভারতের যে দর্শন বা জীবনবোধের উপর জোর ছিল, সেটা একটু কমতে শুরু করল। এই আধুনিক কাঠামোর মধ্যেই আমরা এখন মূলত 3 ধরনের শিক্ষা ব্যবস্থা দেখতে পাই। প্রথমটা হলো প্রাচ্য শিক্ষা বা ওরিয়েন্টাল লার্নিং। এই প্রাচ্য শিক্ষাটা ঠিক কি? এটা কি শুধু পুরনো জিনিস আঁকড়ে থাকা? ঠিক আঁকড়ে থাকা নয়, বরং সংরক্ষণ আর গবেষণা বলা যেতে পারে। এর ফোকাসটা থাকে ভারতের প্রাচীন শাস্ত্র, ভাষা যেমন সংস্কৃত, পালি, প্রাকৃত বা আরবি, ফার্সি, দর্শন, সাহিত্য এইগুলোর উপর। আচ্ছা। কলকাতা সংস্কৃত কলেজ, এশিয়াটিক সোসাইটি, ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট এগুলো এই ধারার খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। উদ্দেশ্য হল ভারতের যে নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি সেটাকে বাঁচিয়ে রাখা, গবেষণা করা। বোঝা গেল, মানে ঐতিহ্যকে জানা। আর দ্বিতীয়টা হলো প্রথাগত বা কনভেনশনাল লার্নিং। এটা তো আমাদের সবচেয়ে পরিচিত সিস্টেমটা, তাই না? একদম। এই যে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে মূল স্রোতের পড়াশোনা, আর্টস, সায়েন্স, কমার্স, এগুলো সবই এর মধ্যে পড়ে। এর বৈশিষ্ট্য হল নির্দিষ্ট সিলেবাস, ক্লাসরুমে পড়ানো, পরীক্ষা, ডিগ্রি। আর ইউজিসি, এআইসিটিইর মতো সংস্থাগুলো এগুলো নিয়ন্ত্রণ করে। ঠিক। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এরা পুরো বিষয়টার মান, পাঠ্যক্রম এগুলো দেখে। আইআইটি, আইআইএম বা সাধারণ বিএ, এমএসসি, পিএইচডি ডিগ্রি সবই এর আওতায়। বেশ। আর তৃতীয় ধারাটা হলো অপ্রথাগত বা নন কনভেনশনাল লার্নিং। এটা কি অপেক্ষাকৃত নতুন,
মানে এর গুরুত্বটা কোথায়? ধারণাটা একেবারে নতুন না হলেও প্রযুক্তির উন্নতির সাথে সাথে এর ব্যাপ্তি আর গুরুত্ব দুটোই খুব বেড়েছে। এটা হলো মূল ধারার বাইরে অনেক বেশি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে? মানে ধরুন যারা নিয়মিত ক্লাস করতে পারে না, কাজের চাপে বা অন্য কোনো কারণে, তাদের জন্য এটা খুব কাজের। মুক্ত ও দূরশিক্ষা বা ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং ODL, যেমন ধরুন আইগনো বা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় NSOU। ও হ্যাঁ হ্যাঁ। এছাড়া এখনকার অনলাইন কোর্সগুলো মুক্স, যেমন সরকারের স্বয়ং বা NPTEL প্ল্যাটফর্মগুলো আছে, সান্ধ্য কলেজ বা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কোর্স, এগুলো সবই এর মধ্যে পড়ে। লক্ষ্যটা হলো শিক্ষার সুযোগটা সবার কাছে পৌঁছে দেওয়া আর লাইফ লং লার্নিং বা জীবনব্যাপী শিক্ষার যে ধারণা সেটাকে প্রতিষ্ঠা করা। কিন্তু এর মান বা গ্রহণযোগ্যতা নিয়ে কি কোনো প্রশ্ন ওঠে না? মানে একটা অনলাইন কোর্সের ডিগ্রি আর একটা রেগুলার কোর্সের ডিগ্রি কি সমান? এই প্রশ্নটা তো আসেই, বিশেষ করে অনলাইন কোর্সের ক্ষেত্রে। তবে ভালো প্রতিষ্ঠান আর সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে এর গ্রহণযোগ্যতা কিন্তু বাড়ছে। আসলে কি বলুন তো, এই তিনটে ধারা, প্রাচ্য, প্রথাগত, অপ্রথাগত, এরা কেউ কারোর বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। পরিপূরক কিভাবে? দেখুন, প্রাচ্য ধারা আমাদের শিকড়কে, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছে। প্রথাগত ধারা একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে জ্ঞান আর পেশাগত যোগ্যতা তৈরি করছে। আর অপ্রথাগত ধারা শিক্ষার দরজাটা সবার জন্য খুলে দিচ্ছে, আরও অনেক বেশি গণতান্ত্রিক করে তুলছে। তিনটেরই দরকার আছে। ব্যাপারটা তাহলে এই রকম দাঁড়ালো যে ভারতের শিক্ষা ব্যবস্থাটা আসলে একটা বহুমাত্রিক ছবি, যেখানে প্রাচীন জ্ঞানচর্চার গভীরতাও আছে, আবার আধুনিকতার প্রয়োজনও মেটানো হচ্ছে, আর সবার কাছে পৌঁছনোর চেষ্টাও চলছে। ঠিক তাই। আর এখানেই একটা ভাবনার বিষয় উঠে আসে। প্রাচীন ভারতে যেমন জাগতিক জ্ঞানের পাশাপাশি আত্ম-উপলব্ধি বা ভেতরের বিকাশের ওপর জোর দেয়া হতো, আজকের দিনে সেই ভারসাম্যটা আমরা কিভাবে আরও ভালোভাবে আনতে পারি? এটাই একটা বড় প্রশ্ন। আচ্ছা, এখানেই তাহলে আজকের আলোচনাটা শেষ করি। তবে এই প্রশ্নটা কিন্তু রইল, আজকের এই যুগে যখন তথ্যের এত ছড়াছড়ি, তখন প্রাচীন ভারতের শিক্ষার ওই যে মনন, মানে গভীরে গিয়ে ভাবা, বিশ্লেষণ করা, আর নিধিধ্যাসন, মানে জীবনে প্রয়োগ করা, সেই পদ্ধতিগুলোকে আমরা আধুনিক শিক্ষার সাথে আরও ভালোভাবে জুড়তে পারি কিনা, যাতে শিক্ষাটা শুধু একটা ডিগ্রি পাওয়ার উপায় না হয়ে মানুষের সামগ্রিক বিকাশে সাহায্য করে, এটা নিয়ে ভাবা যেতে পারে। নিশ্চয়ই ভাবা উচিত। নমস্কার। আজ আমরা ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে একটু বিশদে আলোচনা করব। আমাদের হাতে কিছু প্রেজেন্টেশন আছে, কিছু রিসার্চ রিপোর্ট, নোটস, এগুলোর ওপর ভিত্তি করেই এগোব। হ্যাঁ। চেষ্টা করব প্রাচীন ভারত থেকে শুরু করে স্বাধীনতার পর কিভাবে ব্যবস্থাটা বাড়ল, আর বিশেষ করে এই 21 শতকে NEP 2020 কি বলছে সেই মূল জায়গাগুলো ধরতে। ঠিক। লক্ষ্য এটাই যে এই উৎসগুলো থেকে জরুরি তথ্যগুলো নির্যাসটা তুলে আনা। যেমন ধরুন, প্রাচীন ভারতে শিক্ষার গোড়ার কথাটা, জ্ঞান, প্রজ্ঞা, সত্যের খোঁজ। হ্যাঁ, গুরুকুল প্রথা তো ছিলই। অবশ্যই। আর তক্ষশিলা, নালন্দা, এগুলো তো তৎকালীন সময় সেরা কেন্দ্র ছিল। ওদের ভাবনাগুলো কিন্তু আজও ভাবায়। একদম। সেখান থেকে এত বছর পর, স্বাধীনতার পর, ভারত কিভাবে পৃথিবীর অন্যতম বড় একটা উচ্চশিক্ষা ব্যবস্থা তৈরি করল, সেটাও তো কম কথা নয়। ওই রাধাকৃষ্ণন কমিশন বা কোঠারি কমিশন, এগুলো তো মাইলস্টোন। অবশ্যই। কোঠারি কমিশনের রিপোর্টে তো শিক্ষার সাথে জাতীয় উন্নয়নের যে যোগ, সেটার উপর খুব জোর দেওয়া হয়েছিল। ঠিক। আর UGC ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, সেটার ভূমিকাও তো অনেক, পরিকাঠামো তৈরিতে সাহায্য করেছে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু এই যে বিস্তারটা হলো, তার সাথে সাথে কিন্তু কিছু জটিলতাও এসেছে। যেমন ধরুন, বিভিন্ন ধরনের শিক্ষা, প্রফেশনাল, টেকনিক্যাল, স্কিল বেসড। হ্যাঁ, এই পার্থক্যগুলো একটু পরিষ্কার করলে ভালো হয়। প্রফেশনাল বলতে ডাক্তারি, আইন, এগুলো। ঠিক। টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক। আর স্কিল বেসড হলো একদম সরাসরি কাজের বাজারের জন্য ট্রেনিং, যেমন ITI-গুলো দেয়। এদের আবার নিয়ন্ত্রক সংস্থাও আলাদা আলাদা: AICTE, BCI, NCTE, NSDC। ওহো, অনেকগুলো সংস্থা। হ্যাঁ, আর রিপোর্টগুলো বলছে এই একাধিক সংস্থা থাকায় কখনো কখনো একটু সমস্যাও হয়, সমন্বয়ের অভাব দেখা যায়। আচ্ছা। আর এই সব কিছুর মধ্যেই তো LOL, জাতীয় শিক্ষানীতি 2020, NEP 2020।
এটা তো একটা বড়সড় পরিবর্তনের কথা বলছে। একদম। সবচেয়ে বেশি যে কথাটা শুনছি সেটা হলো ওই স্নাতক স্তরে মাল্টিপল এন্ট্রি এক্সিট। ব্যাপারটা ঠিক কি? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব। মূল আইডিয়াটা হল শিক্ষাকে আরও নমনীয় করা। ধরুন কেউ 1 বছর পড়ল, কিন্তু তারপর হয়তো আর্থিক বা অন্য কোনো কারণে ছাড়তে বাধ্য হল। হুম। তার ওই 1 বছরের পড়াটা যাতে বৃথা না যায়, সে একটা সার্টিফিকেট পাবে, 2 বছর পড়লে ডিপ্লোমা, 3 বা 4 বছরের ডিগ্রি। মানে মাঝপথে বেরিয়ে গেলেও একটা স্বীকৃতি থাকছে। ঠিক তাই। আর এর সাথেই জুড়ে আছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসির ধারণাটা। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এটা কি জিনিস? মানে কিভাবে কাজ করবে? ভাবুন, এটা একটা ডিজিটাল অ্যাকাউন্টের মতো। একজন পড়ুয়া বিভিন্ন কোর্সে যে ক্রেডিট অর্জন করবে, সেগুলো এখানে জমা হবে। আচ্ছা। সে যদি মাঝখানে পড়া ছেড়ে দেয় বা এক কলেজ থেকে অন্য কলেজে যায়, তার ক্রেডিটগুলো নষ্ট হবে না। পরে আবার পড়াশোনা শুরু করলে ওই ক্রেডিট ব্যবহার করতে পারবে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। মানে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে। হ্যাঁ, রিপোর্টগুলো সে কথাই বলছে। গতিশীলতা বাড়বে, নিজের পছন্দমতো শেখার সুযোগ তৈরি হবে। যদিও সব প্রতিষ্ঠানের মধ্যে ক্রেডিটের মান সমান রাখাটা একটা চ্যালেঞ্জ তো বটেই। তা ঠিক। আচ্ছা, আরেকটা বড় পরিবর্তনের কথা শোনা যাচ্ছে, ওই যে একাধিক নিয়ন্ত্রক সংস্থা তুলে দিয়ে একটা মাত্র সংস্থা, HECI বা হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। হ্যাঁ, HECI। এর কারণটা কি? আর এতে কি হতে পারে বলে মনে হচ্ছে? এর উদ্দেশ্য মূলত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে একটু সহজ করা। মানে একাধিক সংস্থার কাজের মধ্যে যে ওভারল্যাপ বা পুনরাবৃত্তি হয়, সেটা কমানো, একটা ছাতার তলায় আনা। এই HECI এর 4টে ভাগ বা ভার্টিক্যাল থাকবে: নিয়ম তৈরি, ফান্ডিং, মান নির্ধারণ আর অ্যাক্রিডিটেশন বা স্বীকৃতি দেওয়া। ও। তবে হ্যাঁ, চিকিৎসা আর আইন শিক্ষাকে এর বাইরে রাখা হয়েছে। রিপোর্টগুলোতে একদিকে যেমন একে ভালো পদক্ষেপ বলা হচ্ছে, মানে সরলীকরণ হবে, তেমনি অনেকে আবার কেন্দ্রীভূত হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন। বুঝতে পারছি। একদিকে কাঠামোগত পরিবর্তন, অন্যদিকে গবেষণাতেও তো জোর দেওয়া হচ্ছে। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বা NRF। একদম ঠিক। ভারতে গবেষণার পরিবেশটাকে আরও ভালো করা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে। আর শুধু সায়েন্স নয় কিন্তু, আর্টস, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, সব ক্ষেত্রে গবেষণায় উৎসাহ আর অর্থ দেওয়ার লক্ষ্য। ভালো উদ্যোগ। আর এর সাথে আছে NETF, মানে ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো, ডিজিটাল পরিকাঠামো তৈরি, অনলাইন এডুকেশন, এই বিষয়গুলো দেখবে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা, যার শিকড় বহু পুরনো, সময়ের সাথে বিরাট আকার নিয়েছে। কিন্তু কিছু চ্যালেঞ্জ ছিল: কোয়ালিটি, প্রাসঙ্গিকতা, সবার কাছে পৌঁছানো। এখন NEP 2020 সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে একটা বড় পরিবর্তনের চেষ্টা করছে। ঠিক। প্রাচীন দর্শন থেকে আজকের গ্লোবাল চাহিদা পূরণ, এই লম্বা যাত্রায় ব্যবস্থাটা নিজেকে বদলেই চলেছে। NEP 2020 হল সেই বদলের একটা রূপরেখা। চেষ্টা হচ্ছে শিক্ষাকে আরও পড়ুয়া কেন্দ্রিক, ফ্লেক্সিবল, মাল্টিডিসিপ্লিনারি আর ভবিষ্যতের উপযোগী করে তোলার। HECI, NRF, ABC, এগুলো সেই লক্ষ্যেরই হাতিয়ার। সত্যি একটা বিরাট কর্মযজ্ঞ চলছে। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন ঘটানোর চেষ্টা। আর এখানেই কিন্তু একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন উঠে আসে, যা আমাদের ভাবা দরকার। কীরকম? একদিকে ভারতের নিজস্ব জ্ঞানচর্চার ঐতিহ্য, যা হয়তো বিদ্যা বা অন্তর্দৃষ্টির কথা বলে, আর অন্যদিকে 21 শতকের এই বিশ্বায়িত বাজার, প্রযুক্তি, চাকরির চাহিদা। এই দুটোর মধ্যে ভারসাম্য রেখে ভারতের উচ্চশিক্ষা কি ভবিষ্যতের জন্য নিজের একটা স্বতন্ত্র, মানে ইউনিক আইডেন্টিটি তৈরি করতে পারবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। সত্যিই ভাবার মতো বিষয়। আজ আমরা কথা বলবো ভারতের হায়ার এডুকেশন সিস্টেম নিয়ে, মানে এর পুরো জার্নিটা কিভাবে শুরু হলো, এখন কোথায় দাঁড়িয়ে। আমাদের হাতে বেশ কিছু ইন্টারেস্টিং সোর্স আছে, মানে প্রাচীন ভারতের শিক্ষা নিয়ে রিসার্চ পেপার, UGC রিপোর্ট, অবশ্যই NEP 2020 আর ভ্যালু আর এনভায়রনমেন্টাল এডুকেশন নিয়েও কিছু নোটস। চেষ্টা করব এর থেকে আসল কথাগুলো, মানে নির্যাসটুকু তুলে আনতে। ভাবুন একবার, US আর চায়নার পরেই কিন্তু ভারত বিশ্বের 3rd লার্জেস্ট হায়ার এডুকেশন সিস্টেম। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, শুরুটা যদি প্রাচীন ভারত দিয়ে করি, তখন শিক্ষার ফোকাসটাই ছিল
মানে বলতে গেলে অন্যরকম, শুধু বই পড়া জ্ঞান নয়। জ্ঞান, প্রজ্ঞা, সত্যের খোঁজ এইগুলো ছিল আসল। পরাবিদ্যা মানে স্পিরিচুয়াল নলেজ, আর অপারাবিদ্যা মানে ওয়ার্ল্ডলি নলেজ, দুটোতেই জোর দেওয়া হতো। আর শিক্ষার আল্টিমেট লক্ষ্য, মোক্ষ, মানে সেলফ রিয়েলাইজেশন। ইন্টারেস্টিং। মানে শুধু সিলেবাস শেষ করা নয়, একটা সম্পূর্ণ মানুষ তৈরি করা। আচ্ছা, তখনকার এডুকেশন সিস্টেম মানে গুরুকুল প্রথা সেটা কেমন ছিল? শুনেছি উপনয়নের পর স্টুডেন্টকে দ্বিজ বলা হতো। এর মানে কি? ঠিক, দ্বিজ মানে যার দ্বিতীয় জন্ম হলো। বিদ্যার্জন শুরু করাটাকে একটা নতুন জন্ম হিসেবে দেখা হতো। গুরুগৃহে থেকে শিষ্যরা শিখত। মানে 3টে স্টেপ ছিল: শ্রবণ মানে শোনা, মনন মানে সেটা নিয়ে ভাবা, চিন্তা করা, আর নিধিধ্যাসন মানে গভীর ধ্যান বা আত্মস্থ করা। এটা শুধু মুখস্থ করা ছিল না, একদমই জ্ঞানটাকে নিজের মধ্যে নেওয়া। দারুণ তো। আচ্ছা, কি কি সাবজেক্ট পড়ানো হতো তখন? শুধু বেদ, উপনিষদ এইসব, নাকি আরও কিছু ছিল? না না, শুধু ওগুলো নয়। বেদ, উপনিষদ, দর্শন তো ছিলই, তার সাথে ইতিহাস, লজিক বা আণবিক্ষিকী, শিল্পশাস্ত্র, এমনকি আর্চারি, এগ্রিকালচার, ট্রেড মানে বার্তা, এগুলোও পড়ানো হতো। মানে জ্ঞানের পরিধিটা ছিল বেশ বড়। আবার ধরুন বৌদ্ধ বা জৈন শিক্ষা ব্যবস্থায় সেখানে কিন্তু জাতিভেদ প্রথা ছিল না। ওরা পালি বা প্রাকৃত ভাষায় পড়াতো, আর নারী শিক্ষারও যথেষ্ট সুযোগ ছিল। গার্গী, মৈত্রেয়ী, এদের নাম তো আমরা জানি। হ্যাঁ হ্যাঁ। আর সেই সময়ের ফেমাস ইউনিভার্সিটিগুলো, নালন্দা, তক্ষশিলা, এগুলোর ব্যাপারে যদি একটু বলেন। অবশ্যই, তক্ষশিলা তো খুব সম্ভবত সবচেয়ে পুরনো সেন্টারগুলোর একটা। ৬৮টার মতো বিষয় পড়ানো হতো। মানে ভাবা যায়, কৌটিল্য, পাণিনি, চরক এরা সব ওখানেই ছিলেন। আর নালন্দার কথা যদি বলি, তার লাইব্রেরি ধর্মগঞ্জ খুব বিখ্যাত ছিল। এন্ট্রান্স পরীক্ষাও নাকি খুব কঠিন ছিল। হিউয়েন স্যাং তো ঘুরে গেছেন, লিখেও গেছেন এর ব্যাপারে। এরপর ধরুন বিক্রমশিলা, বল্লভী, এগুলোও খুব ইম্পর্ট্যান্ট ছিল। শুধু বই পড়া নয়, ডিসকাশন, ডিবেট, প্রশ্নোত্তর, এমনকি মেডিসিনের মতো বিষয় প্র্যাকটিক্যাল ট্রেনিংও হতো। সত্যি একটা গোল্ডেন এরা বলা চলে। কিন্তু এই সিস্টেমটা তো আস্তে আস্তে বহিরাক্রমণের ফলে দুর্বল হয়ে গেল। আচ্ছা, স্বাধীনতার পর ছবিটা কেমন? ইউজিসির রিপোর্ট বলছে যে এডুকেশনের অসম্ভব গ্রোথ হয়েছে। একদম ঠিক। স্বাধীনতার পর হায়ার এডুকেশন ইনস্টিটিউটের সংখ্যা অনেক বেড়েছে, ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়েছে হু হু করে। আমরা এখন ওয়ার্ল্ডের অন্যতম লার্জেস্ট সিস্টেম। কিন্তু এই বিশাল গ্রোথের সাথে বেশ কিছু চ্যালেঞ্জও এসছে। যেমন ধরুন, সবার কাছে সুযোগ পৌঁছনো বা অ্যাক্সেস, কোয়ালিটি বা শিক্ষার মান বজায় রাখা, ফান্ডিং বা টাকার যোগান, সিলেবাসটা কতটা রেলেভেন্ট, আর অ্যাক্রেডিটেশন। গ্লোবালাইজেশনের একটা প্রভাব তো আছেই। মানে কোয়ান্টিটি বাড়লেও কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠছে। আর এই চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করতে কি ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি 2020 আনা হলো? এর মেন আইডিয়াটা কি? হ্যাঁ, বলা যেতে পারে এনইপি 2020 আসলে একটা বড়সড় রিফর্মের চেষ্টা। পুরনো 10+2 স্ট্রাকচারের বদলে 5+3+3+4 সিস্টেমের কথা বলা হয়েছে। আর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ফ্লেক্সিবিলিটির ওপর। মানে আর্টস, সায়েন্স, কমার্স এই ভাগগুলো আর অতটা রিজিড থাকবে না। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, স্টুডেন্টরা নিজেদের পছন্দ মতো সাবজেক্ট নিতে পারবে। গ্র্যাজুয়েশন লেভেলে মাল্টিপল এন্ট্রি আর এক্সিট পয়েন্ট থাকবে, সাথে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। মাল্টিপল এন্ট্রি এক্সিট আর একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এই জিনিসটা ঠিক কি একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, ধরুন কেউ 1 বছর পড়ে ছেড়ে দিল, সে একটা সার্টিফিকেট পাবে। 2 বছর পড়লে ডিপ্লোমা, পুরোটা করলে ডিগ্রি। আর একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট হলো একটা ডিজিটাল স্টোরেজের মতো। আপনি বিভিন্ন কোর্স বা ইনস্টিটিউট থেকে যে ক্রেডিট আর্ন করবেন, সেগুলো ওখানে জমা হবে। পরে অন্য কোথাও ভর্তি হলে বা কোর্স বদলালে ওই ক্রেডিট ট্রান্সফার করা যাবে। এতে পড়াশোনায় ড্রপ আউট কমতে পারে আর অনেক ফ্লেক্সিবিলিটি আসবে। দারুণ আইডিয়া তো। আচ্ছা, আর এই যে এত ইনস্টিটিউশন, এদের রেগুলেশনের জন্য তো একটা চেঞ্জের কথা আছে। ইউজিসি, এআইসিটিই, এগুলো সব উঠে গিয়ে একটা বডি। হ্যাঁ, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বা HECI তৈরির প্রস্তাব আছে, তবে মেডিকেল আর লিগ্যাল এডুকেশনের বাইরে থাকবে। এই HECI-এর 4টে ভার্টিক্যাল থাকবে: রেগুলেশন, স্ট্যান্ডার্ড সেটিং, ফান্ডিং আর অ্যাক্রেডিটেশন দেখার জন্য, মানে আলাদা আলাদা উইং। আর রিসার্চকে বুস্ট করার জন্য ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বা NRF তৈরির কথাও বলা হয়েছে।
টেকনোলজির ব্যবহার বাড়ানোর জন্য নেটিভ। বাহ, বেশ বড়সড় প্ল্যান। আচ্ছা, এই স্ট্রাকচারাল চেঞ্জের পাশাপাশি ভ্যালু এডুকেশন আর এনভায়রনমেন্টাল এডুকেশনের উপরও তো জোর দেওয়া হচ্ছে। অবশ্যই। দেখুন, শুধু ভালো স্টুডেন্ট হলেই তো হবে না, ভালো মানুষ হওয়াটাও দরকার। তাই ট্রুথ, পিস, নন ভায়োলেন্স, রাইচাস কন্ডাক্ট এই ভ্যালুগুলোর চর্চা জরুরি। গান্ধীজি বলতেন না, চরিত্র হারালে সব হারায়। ঠিক তেমনি পরিবেশ নিয়ে সচেতনতা, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা তো আমাদের সবার দায়িত্ব। সুপ্রিম কোর্টের অর্ডারে এনভায়রনমেন্টাল স্টাডিজ তো কম্পালসারিও করা হয়েছে বহু জায়গায়। ইউজিসিরও গাইডলাইন আছে। তার মানে প্রাচীন ভারতের জ্ঞানচর্চা থেকে শুরু করে আজকের গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবেলা, ভারতের হায়ার এডুকেশন একটা লম্বা জার্নি করে এসছে। একদিকে স্কিল ডেভেলপমেন্ট, অন্যদিকে হিউম্যান ভ্যালিউজ আর এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস, দুটোতেই ফোকাস করার চেষ্টা চলছে। একদম। সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায়, জ্ঞানের নিরন্তর খোঁজ আর সময়ের সাথে নিজেকে প্রাসঙ্গিক রাখা, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা। এটাই হয়তো ভারতীয় উচ্চশিক্ষার মূল সুর। সত্যি একটা গভীর যাত্রা। আচ্ছা, এই পুরো আলোচনাটার পর একটা প্রশ্ন মাথায় আসছে। দেখুন, প্রাচীন শিক্ষার লক্ষ্য ছিল অনেকটা আত্মোপলব্ধি বা মোক্ষ, আর এনইপি 2020 জোর দিচ্ছে মাল্টিডিসিপ্লিনারি নলেজ, ফ্লেক্সিবিলিটির ওপর। এই 21 শতকের যে কমপ্লেক্সিটি, তাতে আপনার কি মনে হয় আমাদের ঠিক কোন ধরনের জ্ঞান বা প্রজ্ঞা সবচেয়ে বেশি দরকার ভবিষ্যতের জন্য? এটা একটা ভাবনার বিষয় কিন্তু। ভারতের উচ্চ শিক্ষা ব্যবস্থা, এর যে বিশাল পরিধি আর প্রাচীনত্ব, সত্যি বলতে কি অবাক করার মতো। একদম, বিশ্বের তৃতীয় বৃহত্তম, মানে আমেরিকা আর চীনের পরে। ঠিক। আর এর যাত্রাটাও দেখুন, সেই প্রাচীন গুরুকুল থেকে আজকের এই মডার্ন ইউনিভার্সিটিগুলো পর্যন্ত অসাধারণ একটা বিবর্তন। হুম আজ আমরা এই নিয়েই একটু গভীরে যাব। আমাদের হাতে কিছু সূত্র আছে যেগুলো বলছে প্রাচীন ভারতের জ্ঞান চর্চা থেকে কিভাবে আজকের এই পলিসি, এই প্রশাসনিক কাঠামো তৈরি হলো। মানে সেই নালন্দা তক্ষশিলার সময় থেকে শুরু করে। হ্যাঁ, সেখান থেকে স্বাধীনতা পরবর্তী বিভিন্ন কমিশন, ধরুন কোঠারি কমিশন, আর এখনকার এই যে এনইপি 2020 মানে জাতীয় শিক্ষানীতি, সবকিছুই। চলুন সূত্রগুলো ধরে এগোনো যাক। আর এই পুরো ব্যাপারটার মূলে কিন্তু ভারতীয় দর্শনের কয়েকটা খুব জরুরি ধারণা রয়েছে: জ্ঞান, প্রজ্ঞা আর সত্য। হ্যাঁ, সূত্রগুলোতেও এর উল্লেখ আছে। প্রাচীনকালে তো আবার পরাবিদ্যা মানে আধ্যাত্মিক জ্ঞান আর অপরাবিদ্যা মানে জাগতিক বা লৌকিক জ্ঞান, এই বিভাজনটাও ছিল। বিষয়গুলো অনেক বড়, সত্যি বলতে কি বিশাল। কিন্তু আমরা চেষ্টা করব এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো একটু ছুঁয়ে যেতে। আচ্ছা, প্রাচীন ভারতের কথায় যদি আসি, প্রথমেই তো ওই নামগুলো মনে পড়ে: তক্ষশিলা, নালন্দা। একদম। তক্ষশিলা তো সম্ভবত প্রাচীনতমগুলোর একটা। ভাবুন, ৬৮টা আলাদা বিষয় পড়ানো হতো। ৬৮টা! অবিশ্বাস্য! কৌটিল্য, পাণিনির মতো পণ্ডিতরা তো ওখানেই ছিলেন, তাই না? হ্যাঁ, আর নালন্দা, সে তো ছিল বৌদ্ধ জ্ঞানচর্চার একটা বিরাট কেন্দ্র। তার লাইব্রেরি, ওই যে ধর্মগুঞ্জ। ধর্মগুঞ্জ, হ্যাঁ, শুনেছি খুব বড় ছিল। আর প্রবেশিকা পরীক্ষাও নাকি খুব কঠিন ছিল। খুবই কঠিন ছিল বলে শোনা যায়। বিক্রমশিলাও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। পাল রাজারা তৈরি করেন। তিব্বতের সঙ্গে বেশ ভালো যোগাযোগ ছিল। আর গুরুকুল প্রথার কথাও তো পাই আমরা সূত্রগুলোতে: বিদ্যারম্ভ, উপনয়ন। হ্যাঁ, ব্রহ্মচারী জীবনযাপন, এইগুলো সবই ছিল শিক্ষার অঙ্গ। মূল লক্ষ্যটা ছিল কিন্তু, মানে বলতে পারেন, মোক্ষ লাভ আর চিত্তবৃত্তি নিরোধ। চিত্তবৃত্তি নিরোধ মানে মানে হচ্ছে গিয়ে মনকে কন্ট্রোল করা, স্থির রাখা। শেখার পদ্ধতিটাও খুব ইন্টারেস্টিং ছিল। শ্রবণ মানে মনোযোগ দিয়ে শোনা, হুম। তারপর মনন মানে সেটা নিয়ে গভীরভাবে ভাবা বা চিন্তা করা, আর শেষে নিদিধ্যাসন নিদিধ্যাসন মানে সেই উপলব্ধি করা, সত্যকে নিজের জীবনে প্রয়োগ করা, সেটাকে ধারণ করা। জ্ঞানের মূল উৎস ছিল বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব। আচ্ছা, একটা বিষয় জানার ছিল, মানে সেই সময়ে মেয়েদের শিক্ষার সুযোগ কতটা ছিল? সুযোগ অবশ্যই ছিল। আমরা তো গার্গী বা মৈত্রীর মতো বিদুষী নারীদের কথা জানি। তারা ঋষিকা হিসেবে পরিচিত ছিলেন। পরে বৌদ্ধ যুগে পালি ভাষায় শিক্ষা দেওয়া হতো, সংঘের মাধ্যমে। ভিক্ষু আর ভিক্ষুণীরা শিক্ষা নিতেন। একদম। লক্ষ্য ছিল নির্বাণ লাভ। আর জৈন ধর্মে যেমন প্রাকৃত ভাষা ব্যবহার করা হতো। এই যে প্রাচীন জ্ঞানচর্চার ধারা, এটা তো সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে নিশ্চয়ই, বিশেষ করে ব্রিটিশরা আসার পর। ওহ, অবশ্যই।
একটা বড়সড় বদল তো আসেই। মানে ব্রিটিশ আমলে ধরুন শ্রীরামপুর কলেজ তৈরি হলো 1818-তে। হ্যাঁ, রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজও তো তার পরেই 1847-এ, এখন যেটা আইআইটি রুড়কি। ঠিক। আর তারপর 1857 সালটা খুব গুরুত্বপূর্ণ। কলকাতা, বোম্বে, মাদ্রাজ এই 3টে বিশ্ববিদ্যালয় একসাথে তৈরি হলো। আর ম্যাকলের মিনিটসের একটা ভূমিকা ছিল না ইংরেজি শিক্ষার প্রসারে? বিশাল ভূমিকা। ম্যাকলের মিনিটস তো ভারতে ইংরেজি ভাষাকে সরকারি কাজকর্ম আর উচ্চশিক্ষার প্রধান মাধ্যম করার সুপারিশ করেছিল। এর ভালো মন্দ দুটো দিকই ছিল অবশ্য, কিন্তু আধুনিক শিক্ষার কাঠামোটা ওই সময়ে তৈরি হতে শুরু করে। বেশ, এবার যদি স্বাধীনতার পরের ভারতে আসি, এই পুরনো কাঠামোর উপর ভিত্তি করেই তো এগোলো সবকিছু। হ্যাঁ, অনেকটাই তাই। স্বাধীনতার পরপরই মানে 1949-এ রাধাকৃষ্ণন কমিশন এলো। তাদের সুপারিশেই কিন্তু ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তৈরি হয়। যেটা আজও আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা স্তম্ভ একদম। তারপর কোঠারি কমিশন 1964-66, তারাই ওই পরিচিত 10+2+3 কাঠামোর প্রস্তাব দেন। সময়ের সাথে সাথে শিক্ষানীতি মানে পলিসি, গভর্নেন্স বা শাসন, আর অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন, এই 3টে জিনিস খুব জরুরি হয়ে উঠল। অনেকগুলো শিক্ষানীতিও এসেছে এর মধ্যে, যেমন 1968, 1986। হ্যাঁ, আর এখন তো সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এনইপি 2020 নিয়ে, জাতীয় শিক্ষানীতি 2020। এই এনইপি 2020-তে ঠিক কি বড় পরিবর্তনের কথা বলা হচ্ছে? আমাদের সূত্রগুলোকে এর বেশ কিছু দিক তুলে ধরা হয়েছে। দেখুন, এনইপি 2020 কয়েকটা বেশ বড় কাঠামোগত বদলের কথা বলছে। যেমন স্কুলের ক্ষেত্রে ওই যে 5+3+3+4 কাঠামো। হ্যাঁ, ওটাও শুনেছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি বা বহু বিষয়ক পড়াশোনার উপর খুব জোর দেওয়া হয়েছে। মানে সায়েন্সের ছাত্র আর্টসের কিছু পড়তে পারবে বা উল্টোটা। এটা তো বেশ ইন্টারেস্টিং। আরেকটা বড় জিনিস হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসি। মানে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে কোর্স করে যে ক্রেডিট পাবে সেগুলো একটা ডিজিটাল অ্যাকাউন্টে জমা রাখতে পারবে, পরে ডিগ্রি পাওয়ার সময় কাজে লাগবে। বাহ, ফ্লেক্সিবিলিটি বাড়ছে তাহলে। অবশ্যই। আর সম্ভবত সবচেয়ে বড় যে প্রস্তাবটা সেটা হলো হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বা HECI গঠন করা। HECI এটা কি? এর লক্ষ্য হল এখন যে একাধিক নিয়ন্ত্রক সংস্থা আছে, যেমন ইউজিসি, AICTE, এদের সবকে একটা ছাতার তলায় নিয়ে আসা। এর 4টে আলাদা শাখা বা ভার্টিক্যাল থাকবে। কি সেগুলো? একটা থাকবে নিয়মকানুন তৈরির জন্য, মানে রেগুলেশন, NHERC। একটা শিক্ষার মান নির্ধারণের জন্য, স্ট্যান্ডার্ড সেটিং, GEC। একটা ফান্ডিং বা অর্থ যোগানের জন্য, HEGC। আর শেষেরটা হচ্ছে অ্যাক্রেডিটেশন বা মান যাচাইয়ের জন্য, NAC। আচ্ছা, তার মানে পুরো সিস্টেমটাকে আরও স্ট্রিমলাইন করার চেষ্টা। হ্যাঁ, উদ্দেশ্য সেটাই। কারণ দীর্ঘদিন ধরে কিছু সমস্যা তো ছিলই। কি রকম সমস্যা? আমাদের হাতে 2003 সালের একটা ইউজিসি সেমিনারের কিছু সূত্রও আছে। সেখানে কি এই সমস্যাগুলোর কথা বলা হয়েছিল? একদম ঠিক ধরেছেন। ওই 2003 সালের সেমিনারের সূত্রে কিছু দীর্ঘস্থায়ী উদ্বেগের কথা আমরা জানতে পারি। যেমন ধরুন অর্থায়ন বা ফান্ডিং। মানে শিক্ষার খরচ কে দেবে, সরকার না বেসরকারি উদ্যোগ? ঠিক, এই প্রশ্নটা আজও আছে। তারপর সকলের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া, অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি, বিশেষ করে প্রান্তিক মানুষদের কাছে। হ্যাঁ, এটাও একটা বিরাট চ্যালেঞ্জ। শিক্ষার গুণমান বা কোয়ালিটি কিভাবে ধরে রাখা যায় বা আরও ভালো করা যায়, প্রশাসনিক জটিলতা কিভাবে কমানো যায়, এই সব প্রশ্ন কিন্তু সেই 2003 সালে উঠেছিল, আর আজও এগুলো প্রাসঙ্গিক। তার মানে এনইপি 2020 এক অর্থে এই পুরনো সমস্যাগুলোরই সমাধান খোঁজার চেষ্টা করছে। বলাই যায়। যেমন HECI এনে প্রশাসনিক সংস্কারের চেষ্টা বা ABC এনে শিক্ষায় নমনীয়তা বাড়ানো, এই সবই ওই উদ্বেগগুলোর জবাব দেওয়ার চেষ্টা। অবশ্য গুণমান মূল্যায়নের জন্য NAC বা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল তো কাজ করছেই। হ্যাঁ, ন্যাকের গ্রেডিংয়ের কথা তো আমরা প্রায়ই শুনি। আর কারিগরি শিক্ষার জন্য আছে NBA বা ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশন। এরা নির্দিষ্ট প্রোগ্রামের মান যাচাই করে। তাহলে মোটের ওপর দেখা যাচ্ছে প্রাচীন ভারতের সেই জ্ঞানচর্চার ধারা থেকে শুরু করে আজকের এই জটিল কিন্তু আধুনিক ব্যবস্থা পর্যন্ত ভারতের উচ্চশিক্ষার পথ চলাটা সত্যিই দীর্ঘ আর নানান অভিজ্ঞতায় ভরা। নিঃসন্দেহে।
আর এনইপি 2020 সেই যাত্রাপথে একটা নতুন দিশা, একটা নতুন মোড় দেওয়ার চেষ্টা করছে। একদম। তবে শেষে একটা প্রশ্ন বা ভাবনা হয়তো উস্কে দেওয়া যায়। বলুন। এই যে HECI এর মতো নতুন কাঠামো আসছে, বহু বিষয়ক শিক্ষার কথা বলা হচ্ছে, এই নতুন যুগে দাঁড়িয়ে ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা কিভাবে তার সেই প্রাচীন জ্ঞান, প্রজ্ঞা আর সত্যের আদর্শকে সঙ্গে নিয়ে চলবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে সেই আদি মূল্যবোধগুলো কি হারিয়ে যাবে, নাকি প্রাচীন প্রজ্ঞা আর আধুনিকতার একটা মেলবন্ধন ঘটানো সম্ভব হবে? কিভাবে সম্ভব হবে সেই মেলবন্ধন? এটা সত্যি আগামী দিনের জন্য একটা বড় চ্যালেঞ্জ আর আলোচনার বিষয়।